আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এমজে আকবরের ক্ষেত্রে তার যে বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সম্পর্ক, সুসম্পর্ক একেবারে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সব মহলে, এবং তার বাংলা বলার দক্ষতা এবং একজন মুসলিম বুদ্ধিজীবী হিসেবে তার যে অবস্থান ভারতে এবং সারা উপমহাদেশ জুড়ে, সেটা বাংলাদেশ ভারত সম্পর্ককে একরকমের চাঙা করতে আর জামায়াতে ইসলামী সহ দলগুলোকে ভারত বিরোধিতার কট্টর অবস্থান থেকে সরিয়ে আনতে ভালো ভূমিকা রাখতে পারে বলে আলাপ চলছে। আরেকজন যার নাম ভারতের সংবাদ মাধ্যমে এসেছে, সেটাই সম্ভবত সবচেয়ে বড় সারপ্রাইজ। নাম এসেছে শশী থারুরের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এক ঝুড়িতে সব ডিম রাখার কারণেই আজকে ভারত সরকারের এমন বেকায়দা দশা, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা এমন তলানিতে ঠেকেছে। ভারতের রাজনীতিকদের একাংশ এবং বুদ্ধিজীবীদের একাংশের কাছ থেকে এই কথা শুনতে শুনতে অস্থির জেরবার মোদী সরকার এখন খুঁজেই পাচ্ছেন না যে কাকে তারা রাষ্ট্রদূত করে ঢাকায় নিযুক্ত করবেন। ঢাকায় তারেক রহমান সরকার এসেছে, বাংলাদেশের রাজনৈতিক যে একটা সমীকরণ সেটা পুরোপুরি পাল্টে গেছে। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ আছে, কবে আবার রাজনীতিতে ফিরতে পারবে ঠিক নেই। এদিকে তারেক রহমান বিএনপি সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেছে বটে, কিন্তু পুরো যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বা যে একটা বোঝাপড়ার যে রাজনীতি চলছে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক বা বিরোধী দল হয়ে উঠেছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো, যে দলগুলোর সঙ্গে ঐতিহাসিকভাবেই ভারতের কখনো কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। কাজেই এখন মোদী সরকার ডিম সব ঝুড়িতে রাখার সমীকরণ মেনে নিয়ে ভীষণ উদ্বেগ এবং উৎকণ্ঠার সঙ্গে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তাদের যে একটা কার্যকর সম্পর্ক গড়ে তোলা জরুরি, সেটা মনে করছে এবং সেদিক নজর দিয়েই এমন রাষ্ট্রদূতকে তারা ঢাকায় পাঠাতে চাইছে যারা প্রথম এবং প্রাথমিকভাবে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে ভারতের একটা সম্পর্ক গড়ে তোলার ব্যবস্থা করবেন। এমনকি জাতীয় নাগরিক পার্টির যে তরুণ নেতৃবৃন্দ, যারা কিনা বাংলাদেশ জুড়ে ব্যাপক খ্যাতি পেলেন ভারত বিরোধী একটা অবস্থান নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পরপরই, সেই তরুণ নেতৃত্বদের সঙ্গেও তো ভারত সরকারকে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ তারেক রহমান সরকার যদি আজীবন বাংলাদেশের ক্ষমতায় না থাকতে পারেন, আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে না পারে শিগগিরই, তাহলে 5 বছর পরেও যদি নির্বাচন হয়, আগেই যদি নাও হয়ে যায়, 5 বছর পরে নির্বাচন হলেও নির্বাচনে কারা ক্ষমতায় আসবে সেটা তো ভারত সরকার জানে না। কাজেই ভারত সরকারকে খুব স্বাভাবিকভাবেই এখন বিএনপি সরকারের বিকল্প হিসেবেও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামপন্থী দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে, যাদের রাজনৈতিক প্রভাব বাংলাদেশে এতটা জোরালো হয়ে উঠেছে 2024-এর 5ই আগস্টের পর থেকে, তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতেই হবে বলে এখন মোদী সরকার মনে করছে। এ কারণে ঢাকায় কাকে রাষ্ট্রদূত করে পাঠাবেন এ নিয়ে ভারতের শীর্ষ মহলে আলোচনা শেষ হচ্ছে না। ভারতের যিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রণয় বর্মা, যিনি ছিলেন 2024-এর আগস্টের সে সময়েও, তার কিন্তু মেয়াদ এ দফার নির্বাচনের আগেই, মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেই শেষ হয়ে গেছে। কিন্তু নির্বাচনটা পার করে নতুন সরকারের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ধীরে সুস্থে যাতে তিনি নতুন রাষ্ট্রদূতকে দায়িত্ব হস্তান্তর করতে পারেন, সে কারণে তার ঢাকায় থাকাটা এক্সটেন্ড করা হয়েছিল, বাড়ানো হয়েছিল সময়। এবং এরপর এখন তিনি রাষ্ট্রদূত হয়ে ব্রাসেলস যাবেন এখান থেকে, সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেলেও
প্রণয় ভার্মার জায়গায় যে কে আসবেন সেটা মোদী সরকার কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছে না। প্রথমে তারা ভেবেছিল যে বাংলা ভাষাভাষী কাউকে পাঠানো দরকার, বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে এমন কাউকে পাঠানো দরকার, এবং এমন একজন ব্যক্তিকে পাঠানো দরকার যিনি সরাসরি বাংলা ভাষায় আলাপ করে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। সে কারণে ইন্দোনেশিয়ায় কর্মরত যেই রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তীর নাম জোরে সোরে শোনা যাচ্ছিল। সন্দীপ চক্রবর্তীর নাম বাংলাদেশ ভারতের পত্রপত্রিকাগুলোয় আসছিল, কারণ এই সন্দীপ চক্রবর্তী উপ হাই কমিশনার হিসেবে বাংলাদেশে এর আগে দায়িত্ব পালন করে এসেছেন। বাঙালি সন্দীপ চক্রবর্তী বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা থাকায় ভালো কাজ করতে পারবেন সে বিশ্বাস নিয়ে কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেন যে সন্দীপ চক্রবর্তী এক্ষেত্রে যথেষ্ট হবেন না। শেখ হাসিনার আমলে এমন একটা সময়ে তিনিও গিয়েছিলেন যখন তাকে এই জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোর সাথে, মানে আওয়ামী লীগ বিএনপির বাইরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক গড়ে তোলার কোনো চেষ্টা করতে হয় নাই। এমন পরিস্থিতিতে সন্দীপ চক্রবর্তীর নামটা এখন দূরেই সরিয়ে রেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম আসছে আরিফ মোহাম্মদ খান। আরিফ মোহাম্মদ খান বর্ষিয়ান নেতা, কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের মন্ত্রীও ছিলেন, কিন্তু তারপর রাজীব গান্ধীর সঙ্গে শাহবানু মামলায় যখন আদালত সিদ্ধান্ত দিল যে সকল তালাকপ্রাপ্ত নারীকেও পুরুষদের এক রকমের খরপোশ দিতে হবে, তখন যখন রাজীব গান্ধী মুসলিম জনগোষ্ঠীর একটি অংশের চাপে তার বিরুদ্ধে আইন পাশ করার উদ্যোগ নিলেন, তখন এই আরিফ মোহাম্মদ খান রাজীব গান্ধীর সঙ্গে তার পার্থক্যের জেরে কংগ্রেস ছেড়ে প্রথমে ভিপি সিং এর ভারতীয় জনতা দলে যোগ দিয়েছিলেন এবং সেখানেও তিনি মন্ত্রী হয়েছিলেন এবং তারপর বিজেপিতে আসেন। বিজেপিতে আসবার পর কিন্তু কেরালা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরিফ মোহাম্মদ খান সারা ভারত জুড়েই পরিচিত বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে, যিনি বরাবর মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন আইনের সংস্কার সহ নানা বিষয়েও সোচ্চার থেকেছেন, লেখালেখি করেছেন এবং নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠজন। এছাড়া যার নাম অত্যন্ত জোরে সোরে শোনা যাচ্ছে, ভারতের সংবাদ মাধ্যম টাইমস নাও, ওয়াল, তারা লিখছে যে এম জে আকবরকে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত করে পাঠানোর কথা নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবছেন। নরেন্দ্র মোদীর আরেকজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এই সাংবাদিক রাজনীতিক এম জে আকবর। এম জে আকবরও কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু 2014 সালে নির্বাচনের আগে বিজেপির প্রধান মুখপাত্র হিসেবে যোগ দিয়ে তিনি পুরো ভারতকেই একরকম চমকে দিয়েছিলেন এবং তারপর থেকেই নরেন্দ্র মোদী বরাবর এই এম জে আকবরের উপর ব্যাপক নির্ভর করে এসেছেন। 2016 সালে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু 2018 সালে মি টু মুভমেন্টের ফলে এম জে আকবরের বিষয়ে, যিনি ভারতের এক প্রথিতযশা সম্পাদকও বটে, তার বিরুদ্ধে 20 জনেরও বেশি ভারতের নারী সাংবাদিকরা অভিযোগ নিয়ে এলে যৌন হয়রানির, এরপর তিনি সেই স্ক্যান্ডালের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। 2018 থেকে মোটামুটি নীরবেই ছিলেন এম জে আকবর, কিন্তু এই এম জে আকবর তিনি উর্দুভাষী পরিবারের সদস্য, কিন্তু বড় হয়েছেন আবার পশ্চিমবঙ্গের হুগলিতে, কাজেই বাংলা বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, ইংরেজি তো বলেনি। তো সেই এম জে আকবর আবার 2025 সালে নরেন্দ্র মোদীর আগ্রহেই কিন্তু প্রকাশ্যে আসেন, যখন পেহেলগাম হামলার পর ভারত তাকে একটা প্রতিনিধি দলের প্রধান করে সারা ইউরোপে পাঠায় পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে কি কি সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে সে বিষয়ে ইউরোপের সরকারগুলোকে জানান দিতে। এর মাধ্যমে বোঝা যায় যে এম জে আকবরের প্রতি নরেন্দ্র মোদীর আস্থা কতটা।
এই এমজে আকবর সাংবাদিক, কলকাতার দ্য টেলিগ্রাফ, এশিয়ান এজের সম্পাদক হিসেবে এমজে আকবরের বাংলাদেশের সম্পাদক বুদ্ধিজীবী মহলের সঙ্গেও দীর্ঘ কয়েক দশকের সম্পর্ক আছে। এমজে আকবর এই যে প্রকাশ্যে আসবার পর আবার কিন্তু 2026 সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে অনুষ্ঠিত হয়েছে সেখানেও উপস্থিত ছিলেন। কাজেই এমজে আকবর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা আবার চাঙ্গা করতে প্রধানমন্ত্রী মোদীর পরামর্শে এক রকমের সক্রিয় হয়ে উঠেছেন, এই আলাপটা ভীষণ জোরদারভাবে আছে ভারতের কূটনৈতিক সংবাদদাতাদের মহলে এবং ভারতের সংবাদ মাধ্যম এবং পর্যবেক্ষক মহলে। সে কারণেই আরিফ মোহাম্মদ খান এবং এমজে আকবরের নাম বিশেষভাবে এই সময়টায় আলোচিত হচ্ছে। আরিফ মোহাম্মদ খান ভারতে মুসলিম রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে বরাবর যে সম্পর্ক রক্ষা করে চলেছেন সেটাকে তিনি বাংলাদেশে এসে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনায় কাজে লাগাতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। আর এমজে আকবরের ক্ষেত্রে তার যে বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সম্পর্ক, সুসম্পর্ক একেবারে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সব মহলে, এবং তার বাংলা বলার দক্ষতা এবং একজন মুসলিম বুদ্ধিজীবী হিসেবে তার যে অবস্থান ভারতে এবং সারা উপমহাদেশ জুড়ে, সেটা বাংলাদেশ ভারত সম্পর্ককে এক রকমের চাঙ্গা করতে আর জামায়াতে ইসলামী সহ দলগুলোকে ভারত বিরোধিতার কট্টর অবস্থান থেকে সরিয়ে আনতে ভালো ভূমিকা রাখতে পারে বলে আলাপ চলছে। আরেকজন যার নাম ভারতের সংবাদ মাধ্যমে এসেছে সেটাই সম্ভবত সবচেয়ে বড় সারপ্রাইজ, নাম এসেছে শশী থারুরের। শশী থারুর কংগ্রেসের নেতা, ভারতের বর্তমান পার্লামেন্টের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ কমিটি তার প্রধান। তিনি কংগ্রেস নেতা হলেও প্রধানমন্ত্রী মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ আর আস্থাভাজন এই শশী থারুর। শশী থারুর সেই 80-র দশক থেকে শুরু করে 2007 পর্যন্ত জাতিসংঘে কাজ করেছেন, কাজে কূটনৈতিক কার্যকলাপের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার, এবং এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি জাতিসংঘের মহাসচিব হবার জন্যও কিন্তু 2006 সালে বান কি মুনের বিরুদ্ধে লড়েছিলেন। তারপর বান কি মুনের কাছে হেরে যাওয়ার পর জাতিসংঘ ক্যারিয়ার ছেড়ে এসে 2007 থেকে রাজনীতিতে সক্রিয় হয়েছেন ভারতে। এই শশী থারুর বাংলাদেশের ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের অনেকেরই ঘনিষ্ঠ বন্ধু। শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার বরাবরের কট্টর সমালোচক ভারতের এই শীর্ষস্থানীয় রাজনীতিক শশী থারুর এমনকি সংবাদ মাধ্যমকে বলেছিলেন ভারতের এতে কিছুই আসে যাওয়ার কথা নয়, কারণ যিনি ক্ষমতায় এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও তার ঘনিষ্ঠ বন্ধু এবং তিনি জামায়াতে ইসলামী কিংবা পাকিস্তানের আইএসআই এর মতো কট্টরপন্থী দলগুলো থেকে অনেক দূরে অবস্থান করছেন, কাজে ভারতের কিছু আসে যায় না। এই যে এক ঝুড়িতে সব ডিম রেখে ভারত ভুল করছে, এই তত্ত্বেরও ভারতে প্রধান প্রবক্তাদের একজন এই শশী থারুর। এখন এই শশী থারুরকেও বাংলাদেশে পাঠানোর কথা ভাবা হচ্ছে, তবে 2025-এর ডিসেম্বর নাগাদ শশী থারুর যে বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থানে ভীষণ রকমের উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং তার বন্ধু ইউনূস সরকার কি করছে এ ধরনের মব ভায়োলেন্সের সামনে, সেটা নিয়ে সোচ্চার হয়ে উঠেছিলেন, তার প্রমাণ যখন প্রথম আলো ডেইলি স্টার পত্রিকায় হামলার পর তিনি সংবাদ মাধ্যমের সামনে এবং তার এক্স হ্যান্ডেলে তার তীব্র সমালোচনা করে সম্পাদক মাহফুজ আনামের সহ সাংবাদিকদের জীবনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন শশী থারুর, এমজে আকবর নাকি মোহাম্মদ আরিফ খান, কাকে প্রধানমন্ত্রী মোদী শেষ পর্যন্ত ঢাকায় পাঠান সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে মনে হচ্ছে এ দফায় কোনো পেশাদার কূটনীতিকের বদলে প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক কোনো ব্যক্তিকেই পাঠাতে যাচ্ছেন, যিনি কিনা বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিবেশে সব পক্ষের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা নিতে পারবেন। সত্যি কি সব ঝুড়িতে ডিম রাখলেই ভারত বাংলাদেশ সম্পর্কটা জোরদার হয় কিনা সেটা দেখবার জন্য অবশ্য অপেক্ষা ভারত সরকারকেও করতে হবে।